নমস্কার। ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আপনারা জানেন যে ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স মানুষের কথা বলে, মানুষের জন্য কাজ করে, এবং আপনার কণ্ঠস্বর তা যেন সঠিক প্ল্যাটফর্মে আরো বেশি করে সবার কাছে পৌঁছায়। সেই কারণে ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স। আর ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আজকে থেকে শুধুমাত্র খবর নিয়ে, খবরের পাশাপাশি আমরা চেষ্টা করছি যাতে আপনার ভালো থাকা শারীরিক ভাবে নয়, আপনার পকেট ভালো আছে তো। মানুষের স্বাধীনতা কোথায় জানেন? মানুষের স্বাধীনতা তার পকেটে। মানুষের স্বাধীনতা তার, যদি অর্থ চিন্তা না থাকে তাহলে তার স্বাধীনতা উপভোগ করাটা অনেক বেশি স্বাচ্ছন্দ্যে। আর ঠিক সেই কারণে যারা আমরা ভাবি যে কিছু টাকা ইনভেস্ট করে রাখলে ভালো হয়, কিভাবে ইনভেস্ট করবো, কোথায় ইনভেস্ট করবো, কি করা উচিত, শেয়ার মার্কেট বাজারটা ঠিক কেমন, শেয়ারে টাকা লাগাতে পারি কিনা, এই ধরনের প্রচুর প্রশ্ন আমাদের মধ্যবিত্ত মানুষের জীবনে একটা বড় প্রভাব ফেলে। আর সেই কারণে আজকে আজকে আমি ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে এই রবিবার সকালবেলায় প্রতিদিন চেষ্টা করব আপনাদের এই প্রশ্নগুলির উত্তর যাতে আর খুঁজে বেড়াতে না হয়। ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স সাবস্ক্রাইব এবং লাইক করলে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় প্রতি রবিবার, সেই চেষ্টা করব। আর আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব একজন বিশিষ্ট মানুষের, যিনি অর্থনীতি নিয়ে কাজ করছেন। অর্থনীতির বলা ভালো যে মানুষের এই যে অর্থনৈতিক বিষয়গুলোকে অনেক বেশি বিশ্লেষণাত্মক যে তথ্য, সেগুলি আপনাদের সামনে যিনি খোলসা করবেন, তুলে ধরবেন, আমার সঙ্গে রয়েছেন কল্যাণ ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি ডক্টর তুহিন মুখোপাধ্যায়। নমস্কার তুহিন। নমস্কার। আপনাদের চ্যানেলের সঞ্চালক এবং সকল দর্শকবৃন্দকে জানাই আমার শুভেচ্ছা। আজকে আপনাদের যে একাডেমিক প্রয়াস সকল দর্শকের উদ্দেশ্যে, সেটার একটা শুভ সূচনা। এবং আমরা চেষ্টা করব যে প্রতি রবিবার, যেরকম আপনারা বললেন, প্রত্যেকটি দর্শককে প্রয়োজনে তাদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর এবং সমাধান, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, ফিনান্সিয়াল কনসালটেন্সি এবং যে কোনো রকম একাডেমিক অ্যাসিস্ট্যান্সের জন্য সর্বতোভাবে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব তাদের পাশে থাকতে। এই বলে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে পারি আজকে। ধন্যবাদ। তুই দা, অনুষ্ঠান শুরু করার আগে যেটা দিয়ে আমরা গৌরচন্দ্রিকা করছিলাম, তুই দা, আপনার কাছে একটা একদম খুব সহজ সরল ভাবে একটা প্রশ্ন। আমি খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমি কিছু টাকা জমাতে চাই, বা একটু বাড়তি আনন্দ যাতে আমার সংসারে থাকে সেটুকু রাখতে চাই। শেয়ার মার্কেট বাজারটা আমি ঠিক জানি না, আহ, কিন্তু ইনভেস্ট করবার সবাই বলে, আমিও তাই করতে চাই। এই প্রশ্নগুলো আমার মাথায় সারাক্ষণ রয়েছে। আমি কি করব? আপনি একটু আমাকে একটু বুঝিয়ে দেবেন? যে কোনো বিনিয়োগকারী, মানে যাদের আমরা শেয়ার ভাষার পরিভাষায় বলি যে ইনভেস্টার্স, তাদের মনে এই ধরনের কোয়েশ্চেন আসাই স্বাভাবিক। তা প্রাথমিকভাবে আপনাকে বলি যে মানুষ এত কষ্ট করে যে উপার্জন করছে, ইনকাম করছে এত পরিশ্রমের বিনিময়ে, তার একটা অংশ তার সার্ভাইভালের জন্য খরচ হয় প্রতি মাসে। যারা ব্যবসা করেন তাদের যে পিরিয়ডিক ইনকাম প্রতি মাসে থাকে তা নয়, ব্যবসার উত্থান পতন তার উপর নির্ভর করে তাদের ইনকাম। কিন্তু তারা যা রোজগার করেন, যা ইনকাম করে, তার একটা পার্ট এক্সপেন্ডিচার হিসেবে যায় তাদের লাইফ মেনটেন করতে। বাকি যে পার্টটা থাকে, যদি উদ্বৃত্ত কিছু থাকে, সেটাকে আমরা বলি সেভিংস। এখন এই সেভিংসটা নিশ্চয়ই আপনি আপনার কাছে বাড়িতে রেখে দেবেন না, বা আগেকার দিনে মানুষ যেরকম ভাবে মাটির তলায় টাকা রেখে দিত সেইভাবে করে দিলে কোনোদিনই সেই টাকা বাড়বে না। আপনাকে এই সেভিংসটাকে ইনভেস্টমেন্টে কনভার্ট করতে হবে আপনার আগামী দিনগুলোর জন্য। এখন ইনভেস্টমেন্টে আপনি যখনই যাবেন, তখনই আপনাকে খেয়াল রাখতে হবে যে অনেকগুলো ইনভেস্টমেন্ট অ্যাভিনিউজ আছে।
শুধু শেয়ার মার্কেটেই টাকা রাখতে হবে এরকম কোনো কথা নেই। আপনি ব্যাংকেও রাখতে পারেন ফিক্সড ডিপোজিট করে। আপনি চাইলে পোস্ট অফিস, সেখানে এমআইএস করতে পারেন। আপনি চাইলে মিউচুয়াল ফান্ডেও যেতে পারেন। আপনি চাইলে গোল্ড কিনতে পারেন। আপনি চাইলে রিয়েল এস্টেটে বাড়ি জমি ফ্ল্যাট কিনেও ইনভেস্ট করতে পারেন। আবার চাইলে আপনি ইকুইটি মার্কেটে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনি চাইলে আবার ট্রেডিংও করতে পারেন। এখন আপনাকে দেখতে হবে যে কেন আপনি শেয়ার মার্কেটে যাবেন, এইটা আপনার মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব না রেখে পরিষ্কার ধারণা থাকা দরকার। এই শেয়ার মার্কেটটা জুয়া খেলার জায়গা নয়। 90% লোক যেটা ভাবে যে শেয়ার মার্কেট হচ্ছে একটা ফাটকার জায়গা, একটা গ্যামলিং এর জায়গা, বিষয়টা কিন্তু এরম নয়। শেয়ার মার্কেটে যাওয়ার মেন অবজেক্টিভ যেটা, সেটা হলো টু বিট দ্য ইনফ্লেশন। আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। ধরা যাক আজকে আপনার কাছে 100 টাকা আছে ইনভেস্ট করার জন্য। তার মানে আপনার ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিয়ে আপনি সেভ করতে পেরেছেন এই 100 টাকা। সেটা আপনি আপনার ভবিষ্যতের জন্য কোথাও একটা ইনভেস্ট করতে চাইছেন। এখন চালের দাম ধরছি যে 100 টাকা কেজি, সুবিধার জন্য একটা অঙ্ক সহজভাবে আপনাদের বোঝাবার জন্য ধরে নিচ্ছি এই 100 টাকা দিয়ে আপনি 1 কেজি চাল কিনতে পারেন। আপনি ব্যাংকে টাকাটা রেখে দিলেন ফিক্সড ডিপোজিট করে, বা কোনো সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে, বা অন্য কোনো প্রকল্পে রাখলেন টাকা। ধরি যে সেখানে 5% অ্যানুয়াল রেটে আপনার ইন্টারেস্ট দেয়া হবে আপনাকে। তার মানে 1 বছর পর যা দাঁড়ালো, আপনার 100 টাকাটা 105 টাকায় পরিণত হলো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে ইন প্যারালাল দেখতে হবে যে আপনার ইকোনমি, আপনি যে কান্ট্রিতে বাস করছেন ভারতবর্ষ, সেখানকার ইনফ্লেশন রেটটা কত। যদি ইনফ্লেশন রেটটা 5%-এর বেশি হয়, ধরা যাক 6%, তার মানে সহজ কথায় আমি বলতে পারি যে 1 কেজি চালের দাম 1 বছর পরে 106 টাকা হয়ে যাবে। কিন্তু আপনার 100 টাকাটা 105 টাকায় পরিণত হলো। তার মানে আজকে আপনি 1 কেজি চাল কেনার মতো পয়সা আপনার আছে, 1 বছর পরে গিয়ে আপনার কাছে যা রইলো সেই টাকা দিয়ে আপনি কিন্তু আর 1 কেজি চাল কিনতে পারছেন না। আপনি 900 গ্রাম বা 950 গ্রাম চাল কিনতে পারবেন সেই পয়সা দিয়ে। এটাকে আমরা বলি আপনার পারচেজিং পাওয়ারটা কমে গেল। দিনে দিনে এই পারচেজিং পাওয়ারটা কেন কমে? না, আপনি যেখানে ইনভেস্ট করছেন সেখান থেকে যা রিটার্ন পাচ্ছেন, আর ইনফ্লেশন তার থেকেও বেশি পরিমাণে যদি এগিয়ে যায়, তাহলে ক্রমশ আপনি গরিব হবেন। মানে আপনার টাকাটা মনে হবে আপনার টাকা বাড়ছে, কিন্তু বেসিক্যালি আপনার পারচেজিং পাওয়ারটা ক্রমশ কমছে। আপনি ওই 1 কেজির জায়গায় 900 গ্রাম পাবেন, তার পরের বছর গিয়ে 900 গ্রামের জায়গায় 800 গ্রাম চাল কিনতে পারবেন। এরকম করে এক সময় গিয়ে দেখবেন আপনি 500 গ্রাম চাল কেনার মতো ক্ষমতা আপনার কাছে আছে। তা এই ইনফ্লেশনটা যদি আপনাকে বিট করতে হয়, এই ইনফ্লেশনের থেকে যদি আপনাকে বেশি রিটার্ন পেতে হয়, তাহলে আপনাকে এমন কোনো ইনভেস্টমেন্ট অ্যাভিনিউ চুজ করতে হবে যাতে কিনা আপনার পারচেজিং পাওয়ার ক্রমশ কমে না যায়। শেয়ার মার্কেট ইজ দ্য অনলি অপশন ফর ইনভেস্টার্স ইন ইন্ডিয়া টু ডু দ্যাট ওয়ান। আপনি ইনফ্লেশনকে ব্লিড করতে পারবেন একমাত্র শেয়ার মার্কেটে যদি আসেন, তবেই। এইটা হচ্ছে প্রাথমিক ধারণা। আপনাকে একটা বুঝতে হবে যে ইনকাম, সেভিংস, ইনভেস্টমেন্ট এবং তার ইনফ্লেশনের থেকে বেশি রিটার্ন জেনারেট করে আপনার পারচেজিং পাওয়ারটাকে মেনটেন করতে হবে বা বাড়াতে হবে। এই প্রাইমারি রিজনটার জন্যই সাধারণ লোকের প্রয়োজন শেয়ার মার্কেটে এক্সপোজড হওয়া। মানে খুব সহজ সরল ভাষায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে তুহিনদা যেটা বললেন, যে আপনি আজকে ভালো আছেন হয়তো, কিন্তু 1 বছর বাদে আপনার ভালো থাকা বা না থাকা নির্ভর করছে দেশের অর্থনীতির মুদ্রাস্ফীতি এই শব্দটার উপরে, কতটা বাড়ছে বা কতটা কমছে। যদি কমে ভালো, একদমই আর তাই। যদি বাড়ে তাহলে আপনি বিপদে পড়বেন। আর এই মুদ্রাস্ফীতি যে কোথায় গিয়ে পৌঁছতে পারে তা আমরা বেশ কিছু বছর আগে জানি বা দেখেছিলাম। মার্কিন দেশ থেকে প্রচুর মানুষ তাদের চাকরি চলে গিয়েছিল, বা এই ধরনের অনেক অনেক ঘটনা ঘটেছে। যাই হোক, সেসব অন্য ব্যাপার। আমি এবার তুহিনার কাছে একটা কথা জানতে চাইবো যে আহ, আমার আমার বা আমাদের মতন সাধারণ মানুষের এই শেয়ার মার্কেটে বিনিয়োগ করা বা একটা ইনভেস্টমেন্ট করবার আগে
আমরা কি ভাববো, মানে আমাদের প্রস্তুতিটা ঠিক কেমন হওয়া উচিত, আমরা কিভাবে প্ল্যান করতে পারি বা কি করা উচিত আমাদের হ্যাঁ, 2022? আসলে মানসিক প্রস্তুতি সেটা একটা বড় কথা এখানে। মধ্যবিত্ত পরিবারের প্রথম যে রেজিস্টেন্সটা আসে সেটা হচ্ছে পরিবারের লোকেরা মনে করেন যে শেয়ার মার্কেটে আপনি টাকা দিয়ে জুয়া খেলতে যাচ্ছেন। সেই তারা প্রত্যেকে তো শেয়ার মার্কেটের সম্পর্কে সমস্ত কিছু জানেন না হয়তো, বা অভ্যস্ত নয়, বা কোথাও কোথাও থেকে ভুল কিছু তথ্য শুনে এসছেন। এখানে সমস্ত টাকা চলে যায়, এখানে সমস্ত টাকা দিয়ে সর্বশান্ত হয়ে যায় মানুষ। কিন্তু সেই সমস্ত ভুলগুলো আপনি না করলে আপনার সর্বশান্ত হওয়ার কোনো জায়গা নেই। মেনলি আপনাকে তিনটে জিনিস আগে একটু মানসিকভাবে জানতে হবে, মেন্টালি আপনাকে একটা প্রিপারেশন নিতে হবে। প্রথম যেটা 1 নাম্বার, সেটা হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন। তার মানে আপনার যা অ্যাসেট আছে, আপনার যা ওয়েলথ আছে, তার সবটাই কিন্তু আপনি যে কোনো একটা ইনভেস্টমেন্ট অ্যাভিনিউতে কখনোই দেবেন না। আমি শেয়ার মার্কেট নিয়ে পড়াশোনা করেছি, গবেষণা করি, গবেষণা করাই, শেয়ার মার্কেটে ইনভেস্ট করি নিজের টাকা, কিন্তু তারপরেও আমি আপনাকে বলছি যে শেয়ার মার্কেটে কিন্তু আপনার সমস্ত টাকা দেওয়া এটা খুব একটা র্যাশনাল স্ট্র্যাটেজি নয়। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি যদি আপনার সমস্ত টাকা নিয়ে গিয়ে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেন 6% বা 7% ইভেন ইন্টারেস্ট রেটে, সেটাও একমাত্র অপশন আপনার কাছে নেই। এই ভুলটা আপনি যদি করেন, আপনার পারচেজিং পাওয়ার ইউ উইল বি লুজিং গ্র্যাজুয়ালি। তার মানে অ্যাসেট অ্যালোকেশনটা এরকম হওয়া উচিত যে আপনার টোটাল অ্যাসেটটা ডিফারেন্ট অ্যাসেট ক্লাসে ডিস্ট্রিবিউট করতে হবে। আপনাকে একটা উদাহরণ দিই, সহজ উদাহরণ। ধরুন আপনি যে ডায়েটটা প্রতিদিন খান, সেখানে তো শুধু কার্বোহাইড্রেট যদি আপনি খেয়ে যান, প্রোটিন না খান, ভিটামিন না খান, তাহলে আপনার শরীর স্বাস্থ্য কোনোদিনই ভালো থাকবে না। আবার আপনি যদি শুধু ভিটামিন খান, শুধু প্রোটিন খান, কার্বোহাইড্রেট যদি একটুও না খান, তাহলেও আপনার হেলথ ভালো থাকবে না। তা ফিনান্সিয়াল হেলথটা ভালো রাখতে গেলে আপনাকে ডিফারেন্ট অ্যাসেট ক্লাসে ভেতর এন্ট্রি নিতে হবে। আপনার যদি 100 টাকা থাকে, আপনি 50 টাকা রাখবেন একটা অ্যাসেট ক্লাসে, 20 টাকা রাখবেন একটা অ্যাসেট ক্লাসে, 10 টাকা রাখবেন আর একটা অ্যাসেট ক্লাসে। এরম ভাবে আপনাকে 100 টাকাটাকে ভাগ করে নিতে হবে। তাই এই অ্যাসেট অ্যালোকেশনটা তো প্রত্যেকের নিজস্ব এবং ইউনিক একটা ওয়ে। আপনি আমার কথা শুনে করবেন না, আমি আপনার কথা শুনে করব না। আপনার যা অ্যাসেট আছে আমার সেই অ্যাসেটটা নেই, তো দুজনের অ্যাসেটের পরিমাণ যদি ডিফারেন্ট হয়, অ্যাসেট অ্যালোকেশন সেটা তাকে নিজেকেই ভাবতে হবে। আপনি ফিনান্সিয়াল কনসালট্যান্টের কাছে যেতে পারেন ঠিকই, কিন্তু তার কথা আপনি শুনতে পারেন, কিন্তু আপনাকে নিজেকে ভাবতে হবে যে আপনার পুরো অ্যাসেটটাকে কিরম ভাবে ডিস্ট্রিবিউট করতে হবে, কিরম ভাবে অ্যালোকেট করতে হবে। যদি আপনি শেয়ার মার্কেটে একদম প্রথম জীবনে আসছেন, এরম একটা পরিস্থিতি হয়, তাহলে কখনোই 10 to 20%-এর বেশি, ম্যাক্সিমাম 20% আপনার ওভারঅল অ্যাসেটের শেয়ার মার্কেটে আনবেন, কখনোই পুরো টাকাটা আনবেন না। এই অ্যাসেট অ্যালোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিয়েলাইজ। এটা হচ্ছে প্রথম মানসিক প্রস্তুতি আপনাকে বুঝতে হবে। 2 নাম্বার, দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলছি, সেটাকে বলা হয় লিকুইডিটি প্রেফারেন্স। শেয়ার মার্কেটে ইনফ্লেশন বিট করে বেশি রিটার্ন পাওয়া সম্ভব, হয়তো হয়, কিন্তু এখানে কোনো গ্যারেন্টেড টাইম পিরিয়ড নেই। আপনি 1 বছর পরেই যে রিটার্নটা পাবেন এর কোনো গ্যারেন্টি নেই। আপনি দুদিনেও পেতে পারেন, দুদিনেও আপনি 20% রিটার্ন জেনারেট করতে পারেন, যেটা ব্যাংক আপনাকে 3-4 বছরেও হয়তো দেবে না। আবার এটা হতে পারে আপনি সেটা 5 বছর পরে গিয়ে 20% করে পার অ্যানাম, তার মানে 100%, বা টাকাটা ডাবল হয়ে গেল, এটাও হতে পারে। আপনাকে বুঝতে হবে আপনার লিকুইডিটি প্রেফারেন্সটা কিরম। তার মানে হচ্ছে এই মুহূর্তে যে টাকাটা আমার লাগতে পারে, বাড়ির লোক অসুস্থ হলে যে টাকাটা আমাকে ব্যবহার করতে হতে পারে চিকিৎসার জন্য, সেই টাকা কখনো কিন্তু শেয়ার মার্কেটে দিতে নেই। শেয়ার মার্কেটে সেই টাকাটুকুই আপনাকে ইনভেস্ট করতে হবে যে টাকাটা আপনার ইমিডিয়েটলি লাগবে না। শেয়ার মার্কেটকে শেয়ার মার্কেটের মতো চলতে দিতে হবে, সাফিসিয়েন্ট টাইম দিতে হবে,
then it will give you significant return. After that only you can withdraw that capital. তার মানে আপনার লিকুইডিটি প্রেফারেন্স যেরম, যে টাকাটা আপনার এই মুহূর্তে সাংঘাতিক প্রয়োজন নেই, সেইটুকু টাকাই কিন্তু আপনাকে শেয়ার মার্কেটে আনতে হবে। তাহলে অ্যাসেট অ্যালোকেশন অ্যান্ড লিকুইডিটি প্রেফারেন্স, এই দুটো পয়েন্ট বললাম। আর 3 নাম্বার একটা লাস্ট পয়েন্ট বলি আপনার মানসিক প্রস্তুতির জন্য, সেটা হচ্ছে ভ্যালুয়েশন। এই ভ্যালুয়েশন কথাটা আপনাকে বুঝতে হবে। একটা 50 টাকার জিনিস আপনি যদি 60 টাকা দিয়ে কেনেন, তারপরে আপনি আশাই করতে পারেন না যে সেটা আপনাকে খুব ভালো রিটার্ন দেবে। তাহলে কোনো একটা শেয়ার কিনতে গেলে তার ভ্যালুয়েশন, ফেয়ার ভ্যালুয়েশন কত, সেটার জন্য আমি কত টাকা দিয়ে কিনতে পারি, কোন দামে কিনতে পারি, সেই সম্পর্কে একটা আইডিয়া আপনাকে রাখতে হবে। যে জিনিসটার 50 টাকা ভ্যালুয়েশন, সেটা যদি আপনি 30 টাকায় পান, সেটা যদি আপনি 35 টাকায় বা 40 টাকায় কিনতে পারেন, তবেই আপনি কিন্তু পরবর্তীকালে একটা ভালো রিটার্নের মুখ দেখতে পারবেন, এটা আশা করা যায়। কিন্তু আপনি যদি মনে করেন যে একটা অগ্নিমূল্যের জিনিস কিনবেন, কিনে সেটাকে দাবানল মূল্যে বিক্রি করবেন, 50 টাকারটা কিনলেনই আপনি 80 টাকা দিয়ে, আপনি এবার এক্সপেক্ট করছেন ওই 80 টাকাটাকে 100 টাকায় বিক্রি করব, এটা সর্বত্র কিন্তু হবে না, সবসময় হবে না। তাহলে অ্যাসেট অ্যালোকেশন, লিকুইডিটি প্রেফারেন্স এবং ভ্যালুয়েশন, এই তিনটে সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা একটু আপনাকে রাখতে হবে বিফোর এন্টারিং ইনটু দ্য শেয়ার মার্কেট। এখন আর একটা কথা বলি, শেয়ার মার্কেটে যখন আপনি আসবেন, তখন বিভিন্ন ভাবে শেয়ার মার্কেটে এন্ট্রি নেওয়া যায়, বিভিন্ন ক্যাপাসিটিতে। যদি আপনি ভাবেন ইনভেস্টার নিজেকে, আপনি যদি ইনভেস্ট করতে চান, তাহলে মনে রাখবেন ইনভেস্টমেন্ট ইজ এ লং টার্ম কমিটমেন্ট। এটা কিন্তু সময় দিতে হবে আপনাকে। 1 বছর দিয়ে সঙ্গে সঙ্গে ছটফট করলে হবে না। আপনাকে 5 বছর 10 বছর টাকা রাখলে আপনি যে পরিমাণ রিটার্ন পাবেন সেটা অনেকটাই। আপনি যদি মনে করেন নিজের ট্রেডিং ক্যাপাসিটিতে এন্ট্রি নেবেন, দ্যাট ইজ আপনি যদি ট্রেডার বলে নিজেকে মনে করেন, ট্রেডিংটা হচ্ছে ভেরি শর্ট টার্ম কমিটমেন্ট। তার মানে আপনাকে এই মুহূর্তে কিনে 2 মিনিট পরেই সেটা বিক্রি করতে হবে, যেটার দাম 2 মিনিট পরে বাড়বে সেটাই আপনাকে কিনতে হবে। তাহলে ট্রেডিং ট্রেডার হিসেবে আপনি আসবেন না ইনভেস্টমেন্টের জন্য ইনভেস্টর হিসেবে আপনি আসবেন, সেটা আপনাকে চিন্তা করতে হবে মানসিকভাবে। এটা আগে আপনাকে ঠিক করতে হবে, এলোমেলো চললে হবে না। ইট ইজ নট এ পাথ অ্যাট ইউর সুইট উইল। আপনাকে প্রি ডিটারমাইন্ড ভাবে মানসিক প্রস্তুতি নিয়ে তবেই এই মার্কেটে এন্ট্রি নিতে হবে। আপনার সঙ্গে তুহিন, আপনার সঙ্গে কথা হচ্ছে, আমরা প্ল্যান করছি, আমাদের যারা দর্শকরা রয়েছেন তারা শুনছেন, তারা দেখছেন। আরো অনেক প্রশ্ন এই আজকের এপিসোড হওয়ার পরে আরো অনেক প্রশ্ন আসবে আমরা জানি। তার আগে এইগুলোর এই যে আলোচনা হচ্ছে, এই আলোচনার মাঝখানে একটা একটু অন্যরকম প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, কিন্তু আপনি জানেন যে এখন মানুষের জীবনে খুব বড় প্রভাব পড়ে এই হাতের মুঠো ফোনটি। আগেকার দিনে আমরা দেখতাম যে শেয়ার মার্কেটের খবর দেখার জন্য টেলিভিশনে আমরা বসে থাকতাম, কখন বিভিন্ন টেলিভিশনে ক্রলিং যাবে সেখান থেকে আমরা দেখতাম বা জানতাম। আর এখন হাতে বেশ কিছু অ্যাপ চলে এসেছে, বেশ কিছু শেয়ার মার্কেটে ঢুকবার জন্য, এন্ট্রি লেভেল বা সেখানে ব্যবসা ট্রেডিং করবার জন্য প্রচুর অ্যাপ ট্যাপ এসে গেছে। আমি কারোর নাম বলছি, আমি শুধু বলছি যে মানুষের কাছে শুধু এইটুকু প্রশ্নের উত্তর চাই যে এইগুলো কি মানুষ ব্যবহার করতে পারেন? বেশ, দেখুন, যত অ্যাপ এখন এই ফোনে অ্যাভেলেবেল, ইজিলি অ্যাভেলেবেল ফর অ্যাক্সেস, সেটাকে দুটো ক্লাসে আপনি ভাগ করতে পারেন। একটা হচ্ছে উইদিন দ্য কান্ট্রি, ডোমেস্টিক ইনভেস্টমেন্টের জন্য বা ট্রেডিং এর জন্য ডোমেস্টিক এনভায়রনমেন্টে। আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, তার মানে আপনি চাইলে আপনি ইউএস এর মার্কেটেও ইনভেস্ট করতে পারবেন থ্রু অ্যাপ। যতক্ষণ আপনি ডোমেস্টিক পরিধির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখছেন, ততদিন বা ততক্ষণ আপনি এই অ্যাপগুলো ব্যবহার করলে সেগুলো সবসময় আন্ডার দ্য কন্ট্রোল অফ সেবি বা আরো যারা রেগুলেটর আছেন আমাদের ইন্ডিয়াতে, আরবিআই বা আদার্স গভর্নমেন্ট রেগুলেটরস যারা আছেন, তাদের তত্ত্বাবধানে চলে। সুতরাং এগুলো আপনি ইউজ করে যদি কখনো টাকা আপনার আটকে যায় বা কোনো দুর্ঘটনাবশত বা টেকনোলজি ক্র্যাশের জন্য কোনো রকম অঘটন কিছু ঘটে,
আপনি চেস করতে পারবেন, আপনি বিভিন্ন জায়গায় গিয়ে আপনার টাকা আদায়ের চেষ্টা করতে পারবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাপগুলোকে নিয়ে। ইন্টারন্যাশনাল অ্যাপগুলোর মাধ্যমে আপনি যদি টাকা অন্য দেশের মার্কেটে বিনিয়োগ করতে চান, ডেফিনেটলি কিছু অ্যাডভান্টেজেস তো নিশ্চয়ই আছে, তাই তো মানুষ করে। কিন্তু সেখানে যদি কোনো আনডিজায়ারেবল আনএক্সপেক্টেড ঘটনা ঘটে, যেহেতু সেটা জুরিসডিকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এর ফলে আপনি কিন্তু সবসময় সেখানে গিয়ে আপনার টাকা উদ্ধার করার চেষ্টাটা অত সহজে করতে পারবেন না। সুতরাং ইন্টারন্যাশনাল অ্যাপ এই মুহূর্তে যারা শেয়ার মার্কেটে প্রাথমিকভাবে আসছেন বা আসবেন বলে মনে করছেন, তাদের পক্ষে ব্যবহার না করাটাই আমি সাজেস্ট করব। আহ, আপনার কাছে আসি আরেকটা অন্য প্রশ্ন নিয়ে। শেয়ার বাজারে বিনিয়োগের তুলনায় মিউচুয়াল ফান্ড বিনিয়োগের কোনো বাড়তি সুবিধা আছে? আপনি মিউচুয়াল ফান্ডের কথা একটু আগে বলছিলেন, আমি সেটাই যাব। তার আগে দর্শকদের বলে রাখি যে আপনারা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, আমাদের প্রতি রবিবার তুহিনদা থাকছেন আমাদের সাথে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা চাই যে আপনাদের যা যা প্রশ্ন আছে আপনারা আমাদের লিখে জানান। আমাদের ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে এই অনুষ্ঠানের সময় যখন দেখছেন তখন, বা অনুষ্ঠান শোনা হয়ে গেলে বা দেখা হয়ে গেলে, আপনারা কমেন্টে গিয়ে কমেন্টে লিখুন আপনাদের কি প্রশ্ন আছে। যদি ব্যক্তিগতভাবে আপনারা কথা বলতে চান, আমরা সেই ব্যবস্থা পরবর্তীকালে নিশ্চয়ই করব। তুহিনদার সম্মতি নিয়ে যে ওনার সঙ্গে আপনারা ব্যক্তিগতভাবে কথা বলতে চান কিনা বা পারবেন কিনা, আমি নিশ্চয়ই সেটা জিজ্ঞেস করবো ওনাকে। তবে যদি আপনাদের কোনো ওভারঅল প্রশ্ন থাকে আপনারা লিখুন, আমাদেরকে জানান। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, প্রোগ্রাম শেয়ারের কথা বলছি। এবং আপনাদের যারা যারা আপনারা ট্রেডিং করতে চান বা যারা ইনভেস্ট করতে চান, তারা আসুন এই অনুষ্ঠানটা আহ, শুনুন বা দেখুন। এটি সত্যি কথা বলতে কি, এটি শিক্ষার জন্য এই অনুষ্ঠানটি আমরা করছি। আমরা চাই একেবারে। যে শেয়ার মার্কেটের এই অনুষ্ঠানটি আপনারা মন দিয়ে শুনুন, জানুন। শেয়ার মার্কেট সম্পর্কে, ইনভেস্টমেন্ট সম্পর্কে আরো সম্যক জ্ঞান আপনাদের হোক, এবং আপনারা নিশ্চয়ই জানেন, তবু আরো বিস্তার লাভ করুক আপনাদের জ্ঞান। তুহিনদার মতন এক্সপার্টাইজ কে আমরা পেয়েছি আমাদের সাথে। আমাদের আর হাতে 10টা মিনিট সময় আছে। আমি খুব ছোট্ট করে প্রশ্ন করছি, যে প্রশ্নটা অলরেডি আমি ছুড়ে দিয়েছি, যে এই মিউচুয়াল ফান্ড না শেয়ার মার্কেট, কোনটাতে যাবো এবং কোনটায় বাড়তি সুবিধা? বেশ, একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে শেয়ার মার্কেটের থেকে যদি আপনাকে ভালো রিটার্ন জেনারেট করতে হয়, তাহলে কতগুলো ফ্যাক্টর কাজ করে। অনেকগুলো ফ্যাক্টরই আছে, মেইনলি তিনটে ফ্যাক্টর এখানে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডাইভার্সিফিকেশন, 2 নাম্বারটা হচ্ছে আপনার ক্যাপিটাল স্ট্রেংথ কতটা আছে, আর 3 নাম্বার হচ্ছে আপনার এক্সপার্টাইজ কি আছে। তা ডাইভার্সিফিকেশন বলতে আপনাকে টাকাটা ছড়িয়ে রাখতে হবে বিভিন্ন স্টকে, যাতে কোনো একটা কোম্পানি যদি কোনোভাবে বাজে পারফর্ম করে, সেই কোম্পানি যদি উঠে যায়, সেই কোম্পানি সম্পর্কে যদি কোনো লিগ্যাল করাপশন দেখা দেয়, তাহলে যেন আপনার সমস্ত টাকাটা আটকে না যায় বা লস হয়ে না যায়, আপনার যাতে ক্যাপিটাল ইরোশন না হয়, তার জন্য আপনাকে ডাইভার্সিফাইড হইতে যেতে হবে। কিন্তু সমস্যা হলো সাধারণ মানুষের কাছে প্রচুর টাকা কখনোই থাকে না। লোকে শেয়ার মার্কেটে আসে খুব লিমিটেড পুঁজি নিয়ে, এর ফলে তার পক্ষে অনেকগুলো কোম্পানির শেয়ার একসাথে কেনা সম্ভব হয়ে ওঠে না, ডিউ টু কনস্ট্রেন্ট ইন দ্য ক্যাপিটাল। মিউচুয়াল ফান্ডের কিন্তু এই সুযোগটা আছে, কারণ মিউচুয়াল ফান্ড সবার থেকে টাকা কালেক্ট করছে, তার কাছে ক্যাপিটাল স্ট্রেংথটা অনেক বেশি। সে কিন্তু নিজে বিভিন্ন স্টকে কিনে রাখছে, তার শেয়ার ইনভেস্ট করে রাখছে আপনার প্রতিনিধি হিসেবে, আপনার পারমিশন নিয়ে। আপনি যেরকম স্টকে চুজ করে দিয়েছেন, যেরকম তাকে পারমিশন দিচ্ছেন, সেই অনুযায়ী। আর এক্সপার্টাইজ তো মিউচুয়াল ফান্ড নিজে, ফিনান্স ম্যানেজার যারা আছে, ফান্ড ম্যানেজার যারা আছে, তাদের হায়ার করছে। এর ফলে ক্যাপিটাল স্ট্রেংথ, ডিস্ট্রিবিউশন এবং এক্সপার্টাইজ, এটা মিউচুয়াল ফান্ডের সবসময় থাকে। সাধারণ মানুষ যারা নিজেরা শেয়ার মার্কেট সম্পর্কে বোঝে না, ইন ডিটেল নলেজ নেই, ডেপথ নেই, তারা কিন্তু সবসময় মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে ইনভেস্ট করলে তাদের পক্ষে সেটা অনেক বেশি সেফ, অনেক কম রিস্ক। এখানে একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনি পাহাড়ে উঠতে চান, আমরা সবাই পাহাড়ে উঠতে চাই। আপনি যদি একা একা পাহাড়ে ওঠেন,
উঠে যদি আপনি যেতে পারেন তাহলে সব থেকে ভালো সেটা, তাহলে তো খুব সাফল্য আপনি একটা অর্জন করলেন। কিন্তু যদি আপনি স্লিপ খেয়ে যান তাহলে কিন্তু আপনি পড়ে যাবেন এবং সেখানে একটা বড় দুর্ঘটনা ঘটবে। মিউচুয়াল ফান্ড হচ্ছে সবাই মিলে পাহাড়ে উঠছে, কোমরে দড়ি দিয়ে বাঁধা সবাই। আপনি যদি স্লিপও খান আপনি কিন্তু পড়বেন না, কারণ আপনার সঙ্গে অন্য অনেক লোকের দড়ি দিয়ে বাঁধা আছে। আপনি সাময়িক একটুখানি অসুবিধার মধ্যে পড়লেও ওই দড়ি টেনেই আপনাকে আবার তুলে নেওয়া হবে। তাহলে সবাই মিলে একসঙ্গে যেটা এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। তা যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান সেটাও কিন্তু ইনডিরেক্টলি শেয়ার মার্কেটেই সেই টাকা কাটছে, সেও একটা ভালো রিটার্ন এক্সপেক্ট করতে পারে। কিন্তু মিউচুয়াল ফান্ড এই সার্ভিসটা দেওয়ার জন্য তাদের চার্জ তো কেটে নেবেই। আপনি যদি নিজের টাকাটাকে সম্পূর্ণ স্বাধীনভাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান, পড়াশোনা করে, একটা যোগ্যতা অর্জন করে, একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে, তাহলে মিউচুয়াল ফান্ডকে ওই টাকাটা আপনাকে আর দিতে হবে না। এইটাই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। টু বিগিন উইথ, অলওয়েজ আই রেকমেন্ড যে আপনি মিউচুয়াল ফান্ডের হাত ধরে শেয়ার মার্কেটটাকে দেখুন, চিনুন, তারপরে নিজের টাকা ডিরেক্টলি নিজের কন্ট্রোলে শেয়ার মার্কেটে যাবেন। আহ আজকে আমাদের সময়টা একটা বড় ফ্যাক্টর। আমরা এরপর আবারও আরেকটা পরের রবিবার আমরা আবারও আসবো। আজকে এ পর্যন্তই আমাদের সময়কে নিয়ে চলতে হচ্ছে। এই সময়ের মধ্যে আমাদের পরবর্তীকালে আমরা পরের এপিসোডে আমরা যে বিষয়গুলিকে সামনে রেখে আহ কথা বলবো তা হচ্ছে যে আমরা কোন ধরনের শেয়ার কিনবো, কেন কিনবো, ওই শেয়ার গুলো কেনা উচিত কিনা, বা আমি যদি শেয়ার কিনতে চাই কোন ধরনের শেয়ার কেনা উচিত আমার। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব। আমরা খুব বিস্তারিত আলোচনায় যাব, কিন্তু আপনাদেরকেও আমাদের সাথে থাকতে হবে। দেখুন, বিশ্বাস করুন, আপনারা যদি ভাবেন যে এই অনুষ্ঠানে আপনি আজকে অনুষ্ঠান দেখলেন আর কালকেই ইনভেস্ট করে ফেলবেন এবং তাতে প্রচুর টাকা ইনভেস্ট করলেন এবং প্রচুর টাকা রিটার্ন পেয়ে গেলেন, এই ধরনের মানসিকতা নিয়ে এই অনুষ্ঠান একদম দেখবেন না। একদম খুব খোলাখুলি ভাবে বলছি। তার কারণ দীর্ঘদিন একটি টেলিভিশন চ্যানেলে আমি একটি বিশেষ অনুষ্ঠান চালাতাম এবং সেখানেও শুনেছি, সেখানেও যারা এক্সপার্টাইজ ছিলেন তারা বলতেন, আজকে তুহিনদার সাথেও আমার কথা হচ্ছিল, তুহিনদাও বারবার বলছেন যে শেয়ার বাজার সম্পর্কে আমাদের শিক্ষাটাকে বাড়াতে হবে। এটা শিক্ষামূলক অনুষ্ঠান, বারবার বলছি। আমি আজকে এই অনুষ্ঠান দেখলাম আর কালকেই আমার প্রচুর টাকা ইনভেস্ট করে কালকেই আমি প্রচুর টাকা রোজগার করে ফেললাম, এটা বোধহয় মানসিকতা থাকা আমাদের উচিত নয়। কি তরিন্দা? আমার তো মনে হয় তাই। একদমই। অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে আপনাকে। এই অ্যাওয়ারনেসটা এক্সপিরিয়েন্সের মাধ্যমেই আসবে, এবং সেখান থেকেই আপনি একদিন সাফল্য অর্জন করবেন। একদিনে একদম রাতারাতি কিছু হবে না। ঠিক। ফলে অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স দেখতে থাকুন, শেয়ার করুন, লাইক করুন এবং বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিন। একটা অ্যাওয়ারনেস তৈরি হোক আমাদের সবার মধ্যে। প্রতি রবিবার সকাল 11টায় আপনাদের জন্য এই শেয়ার নিয়ে এই বিশেষ অনুষ্ঠান তরিন্দা থাকছেন প্রতি রবিবার। আপনারা লিখতে থাকুন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানান, আমরাও আপনাদের সঙ্গে রয়েছি। আমরা চাইবো আপনার আপনার যে সঞ্চিত মানি, যে কষ্ট করে কষ্টার্জিত যে রোজগার, তাই নিয়ে একটু ভালো থাকা, আমাদের সবার ভালো থাকা, এই নিয়ে আমরা যেন সবাই আগামী দিনগুলোতে খুব ভালো থাকতে পারি। আজ এ পর্যন্তই। আগামী রবিবার আবার দেখা হচ্ছে আপনাদের সাথে এই বিশেষ অনুষ্ঠানে। নমস্কার।